নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। মাননীয়া তো প্রচুর পুজোর উদ্বোধন করেন, সরাসরি করেন, ভার্চুয়ালি করেন। যদিও 1956 ভোটে নন্দীগ্রামের হারের জ্বালা তিনি ভুলতে পারেননি, সেই জন্য পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ব্লকের একটা পুজোরও উদ্বোধনে তিনি ছিলেন না। আবার শুভেন্দু অধিকারীও কিন্তু খুব পিছিয়ে নেই, তাকে আবার বিদেশ থেকেও পুজোর উদ্বোধনের আমন্ত্রণ এসছে। শুধু কলকাতা বা রাজ্যের নয়, ভিন রাজ্যের বাঙালিরাও শুভেন্দু বাবুকে পুজোর উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এই আবহে মাননীয়ার আবল তাবল বুকুনি তো বন্ধ হচ্ছে না। তিনি বলছেন আমাদের দিকে জল ঠেললে এবার ওদের দিকে আমি জল ঠেলে দেব। সবসময় একটা ঝগড়ার মনোভাব নিয়ে থাকেন, মানসিকতাটাই হচ্ছে ঝগড়ার সহাবস্থান। আরে একটা রাজ্য, অঙ্গরাজ্য বিহার, উত্তরপ্রদেশ, সেখান থেকে তো জল, গঙ্গার জল তো এইভাবেই বর্মনার দিকে যায়, জল ওদের দিকে ঠেলে দেব। আপনার দলের উরুকা তো মদনা যেভাবে নয়নজুলি ভরাট করে, পুকুর ভরাট করে প্রমোটিং করেছে, একটা ব্যবস্থা নিয়েছেন? নিকাশি ব্যবস্থার খোলনলচে বদলাতে কি করেছে কলকাতা পুরসভা বিগত 15-16 বছরে? ওই বিকাশ বাবুর সময় এডিবির টাকায় কাজ শুরু হয়েছিল, কোনো মৌলিক সংস্কার করেছেন নিকাশি ব্যবস্থা কলকাতায়? বলছেন জল ওদিকে ঠেলে দেব। একটা আশঙ্কা মাননীয়, যদি আপনাদের আশীর্বাদে ক্ষমতায় আসি তবে কি করতে পারি দেখিয়ে দেবো। 15 বছর ধরে মানুষ আপনাকে আশীর্বাদ করেছে, আপনি কি করতে পারেন সেটা মানুষ বুঝে গেছে। শিল্প তাড়াতে পারেন, পরিযায়ী শ্রমিকদের সংখ্যা বাড়াতে পারেন, আর প্রাতিষ্ঠানিক দুর্নীতি হলেও চুপ করে বসে থাকতে পারেন। আপনার আদরের পার্থদা কলকাতা হাইকোর্ট থেকে আজকে জামিন পেয়েছেন, শর্তাধীন জামিন। নিম্ন আদালতের এলাকার বাইরে বেরোতে পারবেন না, সাক্ষীদের প্রভাবিত করতে পারবেন না, বিধায়ক হিসাবে কোনো কাজ এবং পাবলিক অফিস অকুপাই করতে পারবেন না। যদিও তার জেল মুক্তি পুজোর আগে হবে কিনা সেটা নিয়ে আমি নিশ্চিত নই, কিন্তু কলকাতা হাইকোর্টে তিনি প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় জামিন পেয়েছেন। তাকে গত বছরই বোধহয় সিবিআই শোন অ্যারেস্ট করেছিল প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায়, আর 2022 সালের 22শে জুলাই ইডি তাকে গ্রেপ্তার করেছিল। দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ এরা খুব ভালোভাবে করেছে। তাই এই সরকার কি করতে পারে, শাসক দল কি করতে পারে সেটা পশ্চিমবঙ্গের মানুষ জানেন। 15 বছর জনাদেশ নিয়ে শিক্ষাটাকে লাটে তুলে দিয়েছেন, শিল্পকে তাড়িয়েছেন, টাটাকে তাড়িয়েছেন, বিনিয়োগ আসে না, কর্মসংস্থান নেই। এখন বলছেন আবার যদি আশীর্বাদ পাই কি করতে পারি দেখিয়ে দেবো। আপনি আশীর্বাদ পাবেন কি পাবেন না সেটা বলার তো এই মুহূর্তে কোনো অবকাশ নেই, কারণ নির্বাচন অনেক দেরিতে আছে। কিন্তু চারিদিকে পাপের আধার এবং সব দিক থেকে জটিলতা বাড়ছে। যেমন এসএসসির পরীক্ষা হলো 2 দফায়, 5.5 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। 2016 সালে 22 লাখ দিয়েছিলেন, এবার 1/4 দিলেন। কোনো আস্থা নেই এসএসসি শিক্ষা পর্ষদ রাজ্য সরকারের উপর। তো যারা চাকরি করতেন, যোগ্য ছিলেন, কিন্তু আদালতের নির্দেশে চাকরি গেছে, তাদেরকে 10 নম্বর অতিরিক্ত দেয়া হচ্ছে অভিজ্ঞতার জন্য। যারা ফ্রেশ অ্যাপ্লিক্যান্ট তারা বলছেন যে তো বৈষম্য, আমরা কি করে চাকরি পাবো। এটা বাতিলের দাবিতে তারা রাস্তায় নেমেছেন। 2022 সালে টেট পরীক্ষা হয়েছিল, 3 বছর পেরিয়ে যাওয়ার পর কেন শূন্য পদের তালিকা প্রকাশ হচ্ছে না, জেলাভিত্তিক তারই আন্দোলন হয়েছে। 25শে সেপ্টেম্বর রাতে শিক্ষামন্ত্রী এক্সান্ডেলে জানিয়েছেন 13,000 এর বেশি প্রাথমিক শিক্ষকের পদ শূন্য আছে, নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হবে। আবার যারা দীর্ঘদিন প্রাথমিক স্কুলে পড়াচ্ছেন তারা অনেকেই টেট উত্তীর্ণ নয়, সুপ্রিম কোর্ট বলেছে তাদেরকে টেট পরীক্ষায় বসতে হবে। এটা তো 2009 সালের সিদ্ধান্ত, কেন প্রাথমিক শিক্ষা পর্ষদ বা শিক্ষা দপ্তর উদ্যোগী হয়নি এই বিষয়টা নিয়ে সবকিছু খতিয়ে দেখতে। যাদের বয়স 55 হয়ে গেছে তাদেরকে আর বসতে হবে না, কিন্তু যাদের বয়স 54 বছর 363 দিন তাদেরকে বসতে হবে। পুলিশ আক্রান্ত হচ্ছে। এই মুর্শিদাবাদ একটা জুয়ার টেক ভাঙতে গেছিল পুলিশকে নৌকায় করে একটা ক্লাবে গিয়ে আটকে রাখা হয়েছিল। সিভিক ভলেন্টিয়ার রাস্তায় তোলা তুলছিল হাই রোডে, একজন ট্রাকের চালক নেমে গিয়ে তাকে এক থাপ্পড় মারল। বিভিন্ন জায়গায় আইন রক্ষকরা আক্রান্ত হচ্ছেন, এটা কি ভালো লক্ষণ? বর্ষা চলে যাচ্ছে।
কারণ আইন রক্ষকরা তো সবসময় দুষ্টের দমন আর শিষ্টের পালন করেন না। অনেক সময় তাদেরকে দেখা যায় চুপ করে বসে থাকতে। শাসক দলের দুষ্কৃতি রাজ তৈরি করার চেষ্টা করছে বিভিন্ন জায়গায়, আইন রক্ষকরা তখন বাধ্য হচ্ছেন যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে যে যে পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ নিতে তারা পাচ্ছেন না, বাধ্য হচ্ছেন চুপ করে থাকতে। কারণ রাজনৈতিক প্রভুদের আশীর্বাদের হাত এই স্ট্রংম্যানদের উপরে থাকে, এরাই ভোটের দিন এলাকা দাপিয়ে বেড়ায়। এই মিনি ফিরোজ গুলশান কলোনির, সে তো রাজনৈতিক প্রভু মাথার উপরে হাত আছে বলেই সে তো এলাকায় দাপিয়ে বেড়াতো। এখন তাকে গ্রেপ্তার করা হয়েছে। এরকম কত মিনি ফিরোজ আছে, কত জেসিবি আছে, কত শাহজাহান আছে, কত জাহাঙ্গীর আছে, কত কাইজার আছে, মুদাস্সার আছে, স্ট্রংম্যান। এদের দাপটে এলাকার সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত। পুলিশ দেখেও না দেখার ভান করে। থানার আইসি শাসক দলের নেতার জন্মদিনে কেক কাটছে, মঞ্চে উড়ে যাচ্ছে। এইসব দেখে 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 পশ্চিমবঙ্গের মানুষের না ভরসা চলে গেছে। তাহলে কেন পুলিশ নিগ্রহের মুখে পড়বে? কেন পুলিশকে মারধর করা হবে? পুলিশ যদি আইনের শাসন লাগু করার জন্য যা যা করার করত নিরপেক্ষভাবে, তাহলে পুলিশকে সম্মান করত। দুষ্কৃতীরা ভয় পেত পুলিশকে, সাধারণ মানুষ আশীর্বাদ করতেন, সমর্থন করতেন, এবং পুলিশও মাথা উঁচু করে সসম্মানে তাদের নিজেদের দায়িত্ব পালন করতেন। তারাও কিন্তু আমাদের বাড়িরই ছেলে মেয়ে, আশেপাশের বাড়িতেই থাকেন। তাদের প্রতি অনাস্থা একটা ভয়ঙ্কর বিপদ। অবিলম্বে পুলিশের যারা শীর্ষ আধিকারিক আছেন তাদেরকে বিষয়টার গুরুত্ব বুঝতে হবে। আইন রক্ষকরা কেন মবের হাতে নিগৃহীত হবেন বলুন তো? একাত্তা নয়, মাঝে মধ্যেই এই খবরগুলো সামনে আসছে। একটা সিরিয়াস ইন্ট্রোস্পেকশন দরকার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। আপনারা আপনাদের কাজটা করুন না, সংবিধান মেনে আইন মেনে করুন না। বঙ্গেশ্বরীর সব অযৌক্তিক দাবিকে মানার কি খুব প্রয়োজন আছে? আপনাদেরই তো সামাজিকভাবে হেনস্থা হতে হচ্ছে, প্রশ্ন তুলছে মানুষ সমাজ মাধ্যমে এমনিতে। এবং এই সুযোগে কিছু লোক পুলিশকে টার্গেট করছে রাস্তায়, তারা নিগৃহীত হচ্ছে। না তাদের বাড়িতেও তো পরিবার আছে, ছেলে বউ আছে, এগুলো কি তাদের কাছে ভালো লাগে? তো এই দায় কে নেবে? অধিকাংশ পুলিশ সৎভাবে কাজ করতে চান, কিন্তু তারা ডিসিপ্লিন ফোর্স। তাদেরকে উপর থেকে যখন বলা হয় দেখেও দেখবেন না, শুনেও শুনবেন না, তখন তারা বাধ্য হন যা চলছে চলুক, আমরা ভাই হাত পা গুটিয়ে থাকি, নইলে বদলি হব, ট্রান্সফার হব, প্রত্যন্ত জায়গায় বদলি হব, পরিবার অসুবিধায় পড়বে। তাই বাধ্য হয়ে তারাও নিজেদের গুটিয়ে রাখেন। তার পরিণাম কি হচ্ছে? এই পুলিশের নিগ্রহ। মব হয়ে যাচ্ছে পুলিশের বিরুদ্ধে। হবে না, হতে দেওয়া যাবে না। এই মাৎসর ন্যায় চলতে পারে না। আইন কখনোই সাধারণ মানুষ হাতে তুলে নিতে পারবে না। প্রশাসনকে এটা দেখতে হবে। দলদাস না হয়ে মানুষের সেবা করুন, তাহলে মানুষ আপনাদের আশীর্বাদ করবে, সহযোগিতা করবে। দলদাস হয়ে গেলে মানুষ কিন্তু বিরক্ত হবে, ক্ষুব্ধ হবে। এটাই হচ্ছে। তাই সংকট সব দিক থেকে ঘনীভূত হচ্ছে। একে ওই শিক্ষক নিয়োগের বিষয়, এই জটিলতা কাটবে বলে আমার মনে হয় না। পুলিশ নিগৃহীত হচ্ছে, শিক্ষামন্ত্রীর গদি টলমল, শিক্ষক সংগঠনটাকে পুরোপুরি বদলে দিয়েছে ছোটবাবু। কারণ ছোটবাবু দিদিমণির যখন টানাপোড়েন চলছিল, তখন ছোটবাবু দিদিমণির কাছে সারেন্ডার করেছিলেন। ছোটবাবু রুষ্ট হয়েছিলেন, সবাই জানতো যে নাট্য বসু ছোটবাবুর খুব প্রিয় পাত্র, ছোটবাবুকে নেতা বলতেন। সেই নাট্য বসু সাইড চেঞ্জ করলেন, এটা ছোটবাবু মানতে চায়নি। তাই যখনই তিনি এই সাংগঠনিক রদবদলের দায়িত্ব দিদিমণির কাছ থেকে পেয়েছেন, প্রথম সুযোগেই ওই শিক্ষক সংগঠনটাকে ভেঙে দিয়ে
নাট্য বসুর সমস্ত অনুরাগীকে ছেঁটে ফেলেছেন। শিক্ষামন্ত্রীকেও হয়তো ছেঁটে ফেলতে পারেন, শিক্ষামন্ত্রী হয়তো আগামী দিনে মনোনয়ন নাও পেতে পারেন, জানি না, পাবেন কি পাবেন না আমি জানি না। কিন্তু ছোটবাবু তার উপর ভীষণ ক্ষুব্ধ যে কেন নাট্য বসু তার ক্যাম্প থেকে রাতারাতি দিদিমণির ক্যাম্পে গিয়ে নাম লিখিয়েছেন। অনেক নাটক বাকি আছে, পুজোর পরে সেই নাটকগুলোর এক একটা অঙ্কের পর্দা উন্মোচন হবে এবং বঙ্গবাসী 200 মজা উপভোগ করবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.